যে গুরুত্বপূর্ণ বিষয়, সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা শুরু করছি। আমরা দেখুন, আমরা হরিহরপাড়ায় একদম গ্রাউন্ড লেভেলে ফ্যাক্ট ফাইন্ডিং করে, তথ্যানুসন্ধান করে যে সত্য পেয়েছি সেই সত্য আপনাদের সামনে তুলে ধরব। এবং আমাদের একটা অবজারভেশন হয়েছে, যে অবজারভেশনের ভিত্তিটা এই মুহূর্তে আসা খুব জরুরি, যে এই আব্বাস এবং মিনারুলকে অ্যারেস্ট করা এবং তাদেরকে বাংলাদেশি জঙ্গি হিসাবে প্রতিপন্ন করার যে চেষ্টা, এই চেষ্টাটা করা হচ্ছে এই মুহূর্তে ইসলামোফোবিয়া তৈরি করবার জন্য। এটা আমাদের অনুধাবন, মানে ইসলামের মুসলিম মানুষের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা প্রথমে আপনাদেরকে বলতে চাইছি যে যে আসাম এসটিএফ বা আজকে এই মুহূর্তে ভারত রাষ্ট্রের যে বিভিন্ন বাহিনী, তাদের কার্যকলাপ নিয়ে আমাদের বিভিন্ন দেমায়ে প্রচুর সন্দেহ জাগে। এই হরিহরপাড়ার ঘটনাটাও সেই সন্দেহের বাইরে নয়। আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং থেকে এই তথ্যগুলো উঠে এসেছে। আমরা 29শে ডিসেম্বর যাই হরিহরপাড়া নিশ্চিন্তপুরে। এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির 8 জনের একটি টিম হরিহরপাড়া নিশ্চিন্তপুরে যায় এবং নিশ্চিন্তপুরের একদম কাছে হচ্ছে আব্বাসের বাড়ি। আমরা আব্বাসের বাড়ি যাই। আব্বাসের বাড়ি গিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে একটা অসমাপ্ত বাড়ি, তার ইট বেরিয়ে আছে চারিদিকে। সেই বাড়িতে কেউ নেই। আমরা অনেক খোঁজাখুঁজি ডাকাডাকি করি, কিন্তু বাড়িতে কাউকে পাওয়া যায় না। আমরা পাশের প্রতিবেশীকে নক করি যে তারা কিছু জানেন নাকি। যখন জিজ্ঞেস করি, তারা প্রচন্ড সন্ত্রস্ত, কোনো কথা বলতে চায় না। তারপর এই কথা সে কথা বলার মধ্যে দিয়ে আস্তে আস্তে প্রতিবেশীদের কাছ থেকে কিছু তথ্য আমরা পাই। যেমন আমরা তথ্য পাই যে ওই বাড়িতে আব্বাসের মা, আব্বাসের স্ত্রী এবং 4 বছরের একটি বাচ্চা থাকতো। এই ছিল আব্বাসের পরিবার। ওই বাড়িতে আব্বাসের যে আত্মীয় স্বজন ছাড়া অন্য খুব একটা বাইরের লোক আসতো বলে প্রতিবেশীরা বলতে পারেনি। ওনারা জানিয়েছেন যে আব্বাস হাফিজ ছিল। আপনারা জানেন যে কোরআন পড়ায় যিনি, তাকে হাফিজ বলে, হাফিজ হিসাবে তিনি স্বীকৃতি পায়। এবং হাফিজ থাকার পর তিনি বাচ্চাদেরকে কোরআন মুখস্থ করার যে হিফজ যেটাকে বলে, সেইটা করাতেন। এটা প্রতিবেশীরা আমাদের জানা। আমাদের প্রতিবেশীরা এটাও বলে যে কোনো এলাকার ঝুট ঝামেলার সাথে আব্বাস কোনোভাবেই জড়িয়ে ছিল না। তাকে কোনোদিন দেখা যায়নি এরকম ঝুট ঝামেলা করতে, এবং অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিল। ওইখানেই একজন হোমিওপ্যাথি ডাক্তার ওই নিশ্চিন্তপুরের মোড়ে, সে আমাদের জানায় যে আব্বাস বিভিন্ন সময়ে ওই ডাক্তারখানায় আসতো এবং ডাক্তারখানায় অন্য ওষুধ নিয়ে যেত। কোনো জঙ্গিপনা বলতে যা বোঝায় সেইটা কখনোই আব্বাসের মধ্যে দেখা যায়নি। ওখানে যে জ্বালানি ব্যবসায়ী আছে, যার বয়স 73 বছর, তিনি আমাদের জানান যে আব্বাসের বাবার সময় থেকে ওই পরিবারটিকে উনি চেনেন। আব্বাসের বাবার নাম হচ্ছে এরশাদ। আব্বাসের বাবা এরশাদ মণ্ডলকে উনি আগে থেকেই চিনতেন, এবং আব্বাসের বাবা একজন মৌলবী ছিলেন এবং পেশায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। এই যে কাপড়ের ব্যবসা থেকেই উনি আস্তে আস্তে কোনো রকমে এই ঘরটা করেন। এবং আব্বাসকেও ছোট থেকে চিনতেন। সেরকম আব্বাস প্রচণ্ড রাগী, প্রচণ্ড এলাকার মানুষের মধ্যে কোনো উত্তেজনা তৈরি করা, এরকম কিছু উনি দেখেননি। এটা উনি স্পষ্টভাবে আমাদের জানান। এরপর আমরা উনার আব্বাসের বোনের 2 বোন, রোকিয়া বিবি এবং আপনার নাম কি? রোকিয়া বিবি আর জৈনব বিবি।
এই জৈনব বিবি এনারা বিয়ে হয়ে গেছে, তারা ওই নিশ্চিন্তপুরের কাছেই, খুব দূরে নয়, বনপাড়া দিঘির পাড়ের ওখানে বাড়ি তাদের। আমরা তখন সেখানে যাই, সেখানে গিয়ে তাদের সাথে কথা বলি। সেখানে আব্বাসের আম্মাকে আমরা পাই, যিনি এখানে বসে আছেন। আপনারা জিজ্ঞেস করলে, কথা বললে আপনারা কথা বলতে পারবেন। আব্বাসের আম্মাকে পাই, তার সাথে আমরা কথা বলি। তিনি জানান যে 18 তারিখ রাত 2টোর সময় প্রচুর পুলিশ এসে ওই আব্বাসের বাড়ির সামনে আব্বাসের নাম ধরে চেঁচাতে থাকে, এবং আব্বাসের নাম ধরে চেঁচানোর পর উনি তখন দরজা খুলে দেয়। পুলিশ সরাসরি আব্বাসের ঘরে ঢুকতে চায়, আব্বাস ঘর খুলে দেয়, আব্বাসকে নিয়ে পুলিশ বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার সময় আব্বাসের কাছ থেকে 2টো মোবাইল, মানে আব্বাস এবং আব্বাসের স্ত্রীর 2টো মোবাইল, আব্বাসের আধার কার্ড, আব্বাসের ভোটার কার্ড এবং ধর্মগ্রন্থ কোরআন। এবং আপনারা জানেন যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা ওই পড়াতে গেলে, কোরআন পড়াতে গেলে, নুরানি পড়াতে গেলে যেটা লাগে, নুরানি কায়দা, আরবি প্রাথমিক শিক্ষা নুরানি কায়দায় হয়, সেই যে নুরানি কায়দা, সেই বইটা নেয়। এবং এই আপনারা এটা সকলেই জানেন, কিন্তু নুরানি কায়দা আরবি শিক্ষা করতে গেলে পাঠ্যক্রম হলে কোরআনের, বিশেষত কোরআনের ক্ষেত্রে প্রাথমিক বই। এবং আপনারা এটা নেটেও দেখে নিতে পারেন, যে নেটেও নুরানি কায়দা নামে, নুরানি কায়দা বললে সমস্ত ডকুমেন্ট আপনাদের দেখিয়ে দেবে। হ্যাঁ, তো ওই বইগুলোটা নিয়ে সিজ করে চলে যায় আব্বাসকে নিয়ে। পরের দিন কিন্তু বাড়ি প্রতিবেশীকে ডাকে, ডেকে বলে যে ইনি হচ্ছেন বাংলাদেশি জঙ্গি, আমরা ইনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। কোথা থেকে এসছে, এরা কারা, পরিবারকে কিন্তু কিছুই জানায় না। পরিবার পরের দিন সকালবেলা থানায় যায়। থানায় গিয়ে জানতে পারে যে আব্বাসকে নিয়ে গেছে আসাম এসটিএফ। আব্বাসের পরিবারকে 2টো কাগজ দেওয়া হয়। একটা কাগজ দেওয়া হয় অ্যারেস্ট মেমো, অভূতপূর্ব সে অ্যারেস্ট মেমো সমস্ত সেকশন দেওয়া আছে, বেশিরভাগই বিএনএস এর সেকশন, আপনারা জানেন ন্যায় সংহিতা নতুন হয়েছে তার সেকশন, ইউএপিএ এবং পাসপোর্ট অ্যাক্ট। অদ্ভুতভাবে আব্বাসের পরিবার জানায় যে আব্বাসের যে পাসপোর্ট, সেই পাসপোর্টটা কিন্তু পুলিশ নিয়ে যায় না। এই দেখুন আব্বাসের পাসপোর্ট, এই পাসপোর্ট কিন্তু পুলিশ নিয়ে যায় না। ওখান থেকে যেটা দেয়, আর সিজার লিস্টটা দেয়, যে যে জিনিসগুলো বললাম এইগুলো সিজার লিস্ট একটা দেয়। এই যে কাগজটায় লেখা আছে দেখুন আপনারা সকলে, লেখা আছে সত্যেন্দ্র সিং হাজরা এপিএস, ডেপুটি এসপি এসটিএফ আসাম। উনি আব্বাসকে নিয়ে গেছেন, এটা থানায় জানা। থানা এই ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ যে আব্বাস সম্পর্কে কিচ্ছু বলতে পারে না, কোথায় আব্বাস আছে জানাতে পারে না। অথচ হরিহরপাড়া থানার পুলিশ কিন্তু রাত 2টোর সময় এসটিএফ এর সাথে এসেছিল। এইখানে একটা প্রশ্ন উঠে যায় যে আব্বাস কে এসটিএফ নিয়ে গেল আসাম এসটিএফ এসে। আমরা জানি এনআইএ যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভঙ্গন করে দেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রতিবাদী মানুষকে অ্যারেস্ট করে নিয়ে যায়, এবং সাধারণ মানুষকেও নিয়ে যায়। আমরা জানি ডোমকল জলঙ্গির ঘটনা। কিন্তু এই প্রথম দেখলাম কোন স্টেট পুলিশ এসটিএফ তারা এলো, তারা এসে আব্বাসকে নিয়ে চলে গেল, এলাকার কোর্টে প্রোডাকশন করলো না। এই প্রশ্নটা থেকে যায়, কারণ এলাকার কোর্টে প্রোডাকশন করলে বাড়ির লোক তার সাথে দেখা করতে পারত, তার ক্ষেত্রে উকিল দিতে পারত, তাদের পক্ষে অনেক সুবিধা হতো। অথচ পুরো যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে আসাম এসটিএফ আব্বাসকে নিয়ে বাইরে চলে গেল এমন জায়গায়, যেটা হরিহরপাড় থানা বাড়ির লোককে বলতে পারছে না। এটা সম্পূর্ণ বেআইনি অ্যারেস্ট হিসাবে আমরা চিহ্নিত করছি। এরপর আমরা যাই আব্বাসের যে বাচ্চা ছেলেগুলোকে পড়াতো তার কাছে, সেখানে গিয়ে লালটু শেখ বলে একজনের সাথে আমাদের
দেখা হয়। কে সে লালটু শেখ? লালটু শেখ হচ্ছে যে ঘরটায় আব্বাস বাচ্চাদের পড়াতো, কোরআন মুখস্থ করাতো, সেই ঘরটার মালিক। একটা ছোট্ট ঘর, ইট বার করা ঘর, একদমই আন্ডার কনস্ট্রাকশন, ইনকমপ্লিট একটি ঘর। সেই ইনকমপ্লিট ঘরে, ছোট্ট ঘর, সেখানে লালটু শেখ জানায় 25,000 টাকায় লালটু শেখের সাথে আব্বাসের কথা হয়েছিল, বছরে 25,000 টাকা ঘরটার জন্য দেবে। কিন্তু ওর দারিদ্র্যের কারণে সেই 25,000 টাকা দিতে পারেনি, 20,000 টাকা দিয়েছে। ইলেকট্রিক বিলটাও দিতে পারেনি। প্রথমে 12 জন বাচ্চা ছেলে, বড় জোর 6 থেকে 10 বছরের মধ্যে এই কটা বাচ্চা ছেলে ভর্তি হয় ওইখানে আব্বাসের কাছে কোচিং সেন্টারে। লালটু শেখে আমাদের বলে এটা একটা প্রাইভেট টিউশন, যেরকম প্রাইভেট টিউশন করানো হয় সেরকম প্রাইভেট টিউশন। এবং এইখানে প্রথমে 12 জন ভর্তি হলেও কোরআন করাটা খুব কঠিন বলে আস্তে আস্তে বাকিগুলো চলে যায়, শেষ পর্যন্ত 3 জন ওইখানে থাকে। এই যে 3 জন থাকে, এই 3 জন বেশিরভাগ সময় তাদের বাড়িতে থাকতো, খুব কম সময় ওই টিউশন হোমে থাকতো। তাদের যে প্রয়োজনীয় খাবার আব্বাস বাড়ি থেকে নিয়ে আসতো। এই পুরো ঘটনাটা লালটু শেখ আমাদের জানায়। অথচ আমরা দেখি কি, টিভিতে, মিডিয়াতে প্রচন্ড পরিমাণে, বিশেষত প্রথম সারির বেশ কটা মিডিয়া একটা মাদ্রাসার, বড় মাদ্রাসার ছবি দেখায় এবং বলে এখানে নাকি প্রচুর পরিমাণে বাচ্চাদের জঙ্গি শিক্ষা দিত আব্বাস। অথচ আমরা জানতে পারি যে মাদ্রাসার ছবি মিডিয়াতে ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে সালুয়া মাদ্রাসা, এবং সেই মাদ্রাসার যারা তার সাথে যুক্ত তারাও এখানে উপস্থিত আছে। সেইটার ছবি দেখায়, বলে আব্বাস প্রচুর ছেলেকে জঙ্গি শিক্ষা দিত। অথচ আব্বাস যেখানে পড়াতো মাত্র 3 জন ছেলেকে শেষ পর্যন্ত টিকে ছিল। সেই 3 জন ছেলে একটি ছোট্ট আন্ডার কনস্ট্রাকশন, একটি অসমাপ্ত বাড়ি, তার আশপাশে প্রচুর ঘর আছে সেইখানে। এটা আমাদের সামনে অবাক করা একটা চিত্র। আমাদের সামনে অবাক করা আর একটা চিত্র হচ্ছে যে এই যে কিছুক্ষণ আগে বলছিলাম এই নুরানি কায়দা, নুরানি কায়দার সাথে মিডিয়া আল কায়দা যুক্ত করে সামনে নিয়ে আসছে। অথচ আমরা জানি যে ইসলামের প্রাথমিক শিক্ষা কোরআনের, এবং আরবি পড়তে গেলে প্রাথমিক শিক্ষা নুরানি কায়দা। বর্ণ পরিচয় মানে আমরা যেটা বর্ণ পরিচয় হিসাবে ভাবি সেটাই হচ্ছে ইসলামের ক্ষেত্রে নুরানি কায়দা। এরপর আমরা ওইখান থেকে এই চেহারাটা আমরা পাই, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এলাকার কোনো মানুষ, বাড়ির কোনো লোক আব্বাসকে জঙ্গি ছিল, আব্বাসের রাব ব্যবহার ছিল, এইটা বলেনি। এবং এই যে পাসপোর্টটা বলা হচ্ছে মিডিয়াতে, এবং দেখবেন যে সেকশনগুলো দিয়েছে, সেই সেকশনের মধ্যে একটা সেকশন হচ্ছে পাসপোর্ট অ্যাক্ট। অথচ আব্বাসের পাসপোর্টটাই ওরা নিয়ে যায়নি। অথচ বলা হচ্ছে আব্বাস নাকি জাল পাসপোর্ট তৈরি করার মাথা ছিল। হাউ ইজ ইট পসিবল? যার পাসপোর্টটাই নিয়ে যাওয়া হয়নি, যাই পাসপোর্টের কোনো ভেরিফিকেশন হলো না, সে কি করে জাল পাসপোর্ট করার মাথা হয়ে গেল? এই প্রশ্নগুলো আমরা আপনাদের সামনে রাখছি। এরপর এবং দেখুন এটা পুরো খালি, মানে 2015 সালে তৈরি, তারপর কোথাও সে যায়নি, কোনো জায়গাতেই সে যায়নি। বাড়িতে জানতে পারলাম আরব যাওয়ার জন্য, কাজের জন্য সে এটা বানিয়েছিল, কিন্তু সে বাইরে কোথাও যায়নি। এরপর আমরা যাই মিনারুলের বাড়ি। আপনারা আজকে খবরের কাগজে দেখবেন যে মিনারুল নাকি এই পুরো জঙ্গি গোষ্ঠীটার চাই হিসাবে আইডেন্টিফাই করেছে। সে মিনারুলকে, মিনারুলের বাড়ি আমরা যখন যাই, মিনারুলের বাড়ি হচ্ছে রুকুনপুরের কাছে মাগুরা গ্রামে, এবং ওই গ্রামে মিনারুল পুরো পরিবার নিয়ে থাকে। মিনারুলের পরিবার বলতে তার 2 ছেলে, এক ছেলে এইবার রুকুনপুর হাই স্কুল থেকে মাধ্যমিক দেবে, এক ছেলে রুকুনপুর স্কুলে ক্লাস 8-এ পড়ে, তার স্ত্রী, তার ভাই, তার ভাইয়ের স্ত্রী, তার মা, একটা হোল পরিবার বলতে যা বোঝায়
সেই পরিবার নিয়ে থাকে। আমরা জানতে পারি তাদের বাড়ির লোকের কাছ থেকে যে মিনারুল, আপনারা দেখুন, স্বনামধন্য ডক্টর আলী হাসান, যিনি সাইকিয়াট্রিস্ট বলে খ্যাত, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন, বহরমপুরে তিনি দেখেন, তার একটা নার্সিংহোম আছে। সেই আলী হাসানকে তিনি দেখাতেন মাথার জন্য, তার প্রেসক্রিপশন আছে। তিনি হার্টে উইক ছিল বলে চিকিৎসা করাতো, তার প্রেসক্রিপশন আছে। তিনি বিভিন্ন টেস্ট করেছেন বিভিন্নভাবে, এবং আমাদের এই নিউ জেনারেল হসপিটাল অর্থাৎ এখনকার মেডিকেল কলেজেও দেখিয়েছেন, তার প্রেসক্রিপশনও আমাদের কাছে আছে। এইগুলো পরিবারের লোক আমাদের হাতে তুলে দেয়। পরিবারের লোক আমাদের হাতে তুলে দেয় সেই দুটো কাগজ, যে দুটো কাগজের ক্ষেত্রে আব্বাসের ক্ষেত্রে দেখা যায় যে একটা সিজার লিস্ট, একটা অ্যারেস্ট মেমো। এখানেও মিনারুলকে ইউএপিএ দেওয়া হয়েছে, বিএনএস এর সেই সেকশনগুলো দেওয়া হয়েছে, এবং পাসপোর্ট একটা জোড়া হয়েছে। অথচ মিনারুলের বাড়িতে কোনোদিন কোনো পাসপোর্ট ছিল না। তিনি নিরক্ষর মানুষ, 40 বছর বয়স, বাইরের কোনো রাজ্যে কাজ করতে যায়নি, কোনো বাংলাদেশি বন্ধু বান্ধবের সাথে তার কোনো যোগাযোগ নেই। তিনি এলাকার সেচের কাজ করে, যে মাঠে যে সেচ থাকে সেই সেচের কাজ করে। প্রতিবেশীরা প্রত্যেকে বলেছে মিনারুলের মতো ভালো মানুষ নেই। মিনারুলের ছোট ছেলে ক্লাস 8-এ যে পড়ে, তাকে আব্বাসের কাছে সে কোরআন মুখস্থ করার জন্য ভর্তি করে। সেই কোরআন মুখস্থ করার ভর্তি করে বলে ওইখানে তারা থাকতো, যে ছেলেগুলো যখন থাকতো, ছোট ছেলে যখন যেত, তখন মিনারুল মাঝে মাঝে ছোট ছেলের খাবার নিয়ে ছোট ছেলের কাছে যেত এবং ছোট ছেলেকে খাবার খাওয়াতে যেত। অথচ তাকে বলা হলো তিনি পাসপোর্ট অ্যাক্ট তার ঘাড়ে চাপলো, তার ঘাড়ে ইউএপিএ চাপলো। ইউএপিএ সম্পর্কে আমরা কি জানি? আমরা ইউএপিএ সম্পর্কে জানি এটা, যে তিনি আর্মস, লোকাল আর্মস বা বেশ কিছু বাইরের আর্মস একসাথে অ্যাসেম্বলিং করছিল। আব্বাস বা মিনারুলের কাছে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। আব্বাস বা মিনারুল এলাকা, এই মিনারুলের এলাকায় কোনো পুলিশ কেস ছিল আগে, সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি। তাহলে মিনারুল কি করে জঙ্গি হয়ে গেল? কিভাবে তাকে আর ইউএপিএ চাপলো? কিভাবে তার পাসপোর্ট অ্যাক্ট তার ঘাড়ের ওপর চাপলো? এবং মজার ব্যাপার হচ্ছে, এই পুরো কেসটাতে রাজ্য প্রশাসন এদের সহযোগিতা করলো। আপনারা জানেন, গতকাল না গত পরশু টিভিতে দেখিয়েছে যে আমাদের রাজ্যের পুলিশ খুব সগৌরবে বলছে যে আমরাই এই সমস্ত জঙ্গির তথ্য ওদের এসটিএফ এর হাতে তুলে দিয়েছি। আবার এটাও দেখা যাচ্ছে যে দিল্লি পুলিশ নাকি, আমি প্রসঙ্গত বলছি রেফারেন্স হিসাবে, টিভিতে দেখাচ্ছে দিল্লি পুলিশের একটা বড় অংশ নাকি পশ্চিমবঙ্গে আসছে এবং বাঙালি মুসলিম অনুপ্রবেশকারী খোঁজার জন্য, বাঙালি মুসলিম অনুপ্রবেশকারী খোঁজার জন্য পশ্চিমবঙ্গে দিল্লি পুলিশ আসছে। এই আপনারা জানেন, লালগোলায় 4 জন, জলঙ্গিতে 3 জন, এইভাবে মুর্শিদাবাদে নাকি গত 2 মাসে 80 জন বাংলাদেশিকে পাওয়া গিয়েছে। এসব তথ্য আমরা কাগজে মিডিয়ায় পাচ্ছি। আমরা আস্তে আস্তে এই সমস্ত তথ্যই ভেরিফিকেশন করব। আমাদের যে অবজারভেশনগুলো এই পুরো বিষয়টাতে উঠে এসছে, আমি এক এক করে অবজারভেশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এইটা খুব আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। একটা হচ্ছে, আসামের আব্বাস এবং মিনারুল বাংলাদেশের কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত বলে এলাকার মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয়। এটা কিন্তু এলাকার মানুষের তথ্য, র ডেটা। 2, আসামের স্টেট টাস্ক ফোর্স লোকাল কোর্টে না তুলে, এসটিএফ লোকাল কোর্টে না তুলে কি করে দুজনকে আসাম নিয়ে যেতে পারে? এটা সম্পূর্ণভাবে বেআইনি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে। আসামের পুলিশ সম্পূর্ণভাবে এনআইএর মতো কাজ করছে, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করছে, তাই এই অ্যারেস্ট সম্পূর্ণ বেআইনি। আমি একটা উকিলের পরামর্শ নিয়েছিলাম এটা জানার জন্য, স্বনামধন্য উকিল, বহরমপুরের জজ কোর্টে, প্রচুর রাজনৈতিক বন্দির কেস লড়ে, প্রচুর ক্রিমিনাল কেস লড়ে। তিনি আমাকে জানান, একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের স্যাংশন ছাড়া আসাম এসটিএফ কোনোভাবেই কাউকে এখানকার কোর্টে প্রোডাকশন না করে নিয়ে যেতে পারে না। তাহলে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইন্ধন আছে, এটা আমাদের কাছে স্পষ্ট।
এটা করতে হবে। 3, দুজনকেই পাসপোর্ট অ্যাক্ট দেওয়া হয়েছে, অথচ আব্বাসের পাসপোর্ট পুলিশ নিয়ে যায়নি। তাহলে আব্বাসকে পাসপোর্ট অ্যাক্ট কিভাবে দেওয়া হলো? অথচ আব্বাসের পাসপোর্ট যে জাল, সেটা কোথায় দেখা গেল? মিনারুল পড়াশোনা জানে না, তার কোনো পাসপোর্ট ছিল না, অথচ তাকেও পাসপোর্ট অ্যাক্ট দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হলো এটা? এই সম্পর্কে এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটি আপনাদের সামনে বেশ কিছু প্রশ্ন রাখছে। আব্বাস এবং মিনারুলের কাছ থেকে পাওয়া গেছে এমন কোনো অস্ত্র সিজার লিস্টে নেই। মিনারুলের বাড়ি থেকে 2টো মোবাইল পাওয়া গিয়েছে, খবরে বড় করে দেখানো হচ্ছে তার কাছে পেন ড্রাইভ পাওয়া গেছে। আপনারা শুনতে যাবেন মিনারুলের স্ত্রী টগরা বিবির মোবাইলে একটা চিপ ছিল গান শোনার জন্য, সেই চিপটা সংগ্রহ করেছে, সেটা সিজার লিস্টে আছে। সেই চিপের কথা খবরে বড় করে প্রকাশিত হচ্ছে, সেটা নাকি একটা পেন ড্রাইভ, সেখানে নাকি প্রচুর তথ্য আছে। এলাকার কেউ কখনো তাদের কোনো জঙ্গি কাজকর্ম করতে দেখেনি। মিনারুলের এলাকায় কোনো পুলিশ রেকর্ড নেই, তাহলে কি করে জঙ্গি সন্দেহে তাদেরকে ইউএপিএ দেওয়া হলো? তাদেরকে অ্যারেস্ট করার বিষয়ে পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের নির্দিষ্টভাবে হাত আছে, এখন তো খুব সেটা স্পষ্ট আমাদের কাছে। 6 নম্বর হচ্ছে, বিভিন্ন প্রথম সারির মিডিয়ায় আব্বাসের পড়ানোর জন্য ছোট ঘরটিকে মাদ্রাসা বলা হচ্ছে। নিকটবর্তী সলুয়ার মাদ্রাসাকে দেখিয়ে আব্বাসের মাদ্রাসার কথা বলা হচ্ছে। মাত্র 3 জন বাচ্চা ছেলে আব্বাসের কাছে পড়তো, অথচ বলা হচ্ছে আব্বাস মাদ্রাসার অনেক ছেলেকে জঙ্গি রাজনীতির শিক্ষা দিয়েছে। এই মিথ্যা খবর ছড়িয়ে, আপনারা জানেন ইদানিংকালে সব জায়গায় দেখা যাচ্ছে এটা, বিভিন্ন মাদ্রাসাকে বাংলাদেশি জঙ্গি কাজকর্মের কারখানা বলে তকমা দেওয়া হচ্ছে। এটা মুসলিম সমাজের সংস্কৃতির ওপর একটা বড় আঘাত। আরবি শেখার মৌলিক পাঠ নুরানি কায়দাকে আল কায়দা বলে বেশ কিছু মিডিয়া প্রচার করছে জেলা ও রাজ্য জুড়ে। এইটা আমাদের মনে হয়েছে এটা হচ্ছে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা এবং ইসলামোফোবিয়া সৃষ্টি করা, ইসলামের প্রতি বিদ্বেষ তৈরি করা। এছাড়া এটা আর কিছু নয়। এটা আমাদের তথ্যানুসন্ধানে উঠে এসছে। আমরা কতগুলো দাবি আপনাদের সামনে রাখছি, যে দাবিগুলো খুবই প্রয়োজন। একটা হচ্ছে, অবিলম্বে বাংলাদেশি জঙ্গি নামে দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘনকারী এই ধরনের বেআইনি গ্রেপ্তার বন্ধ করতে হবে, যেটা এনআইএ করছে এবং আসাম এসটিএফ করলো। এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘনকারী এই বেআইনি গ্রেপ্তার, এই গ্রেপ্তার বন্ধ করতে হবে। 2 নম্বর, আব্বাস ও মিনারুলকে ইউএপিএ ও পাসপোর্ট অ্যাক্ট দেওয়া হলো কেন? রাজ্য এবং আসাম পুলিশকে অবিলম্বে তার জবাবদিহি করতে হবে। কি ভিত্তিতে দিল? রাজ্য পুলিশ এর পেছনে কাজ করছে, তাহলে কি ভিত্তিতে ওদেরকে ইউএপিএ দেওয়া হলো এবং পাসপোর্ট অ্যাক্ট দেওয়া হলো, তার জবাবদিহি রাজ্য পুলিশকেও করতে হবে, আসাম পুলিশকেও করতে হবে। মিথ্যে খবর পরিবেশন করে জেলা ও রাজ্যের মাদ্রাসাগুলোর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য অবিলম্বে বন্ধ করতে হবে। মুসলিম বিরোধী একটা গণ হিস্টেরিয়া তৈরি করার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। আমরা মনে করছি এটা বাংলাদেশ মুর্শিদাবাদে বেলডাঙ্গার ঘটনা এবং তারপরে মুর্শিদাবাদে হরিহরপাড়ায় জঙ্গি পাওয়ার ঘটনা। এই পুরো ঘটনাকে ঘিরে একটা গণ হিস্টেরিয়া তৈরি করা হচ্ছে মুসলিম বিরোধী। এই গণ হিস্টেরিয়া তৈরি করা হচ্ছে ভারত রাষ্ট্রের বিভিন্ন শাসক দলের পক্ষ থেকে, বিভিন্ন নেতাদের পক্ষ থেকে। এই গণ হিস্টেরিয়া তৈরি করাটা অবিলম্বে বন্ধ করতে হবে। আর সমস্ত মানুষকে জেলা ও রাজ্য জুড়ে ইসলামোফোবিয়া তৈরি করার বিরুদ্ধে এগিয়ে আসতে হবে, সাধ্যমতো প্রতিবাদ জানাতে হবে। যেভাবে আজকে আপনারা সম্মিলিত হয়েছেন, আমাদের সকলকেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। আব্বাস ও মিনারুল কোন রাজ্যের নাগরিক? পশ্চিমবঙ্গের নাগরিক। তাদের পরিবারও এই রাজ্যের নাগরিক। তাদের আর্থিক অবস্থা আসামে গিয়ে কেস চালানোর মতো নয়। তাই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে আব্বাস এবং মিনারুলের পরিবারকে উকিলের খরচ, কেস চালানোর খরচ ও হরিহরপাড়া থেকে আসাম পর্যন্ত যাতায়াতের খরচ অবিলম্বে দিতে হবে। রাজ্য সরকারের পুলিশ যেহেতু এটার সাথে ইনভলভ,
আমরা সম্পূর্ণভাবে দাবি করছি, এবং মিনারুল এবং আব্বাস যেহেতু রাজ্যের নাগরিক, রাজ্য সরকারকে এই সমস্ত খরচের দায়ভার নিতে হবে। উকিলের খরচ, যাওয়া আসার খরচ এবং কেস চালানোর খরচ। পশ্চিমবঙ্গ সরকারকে আব্বাস এবং মিনারুলের কেস বহরমপুরের জজ কোর্টে নিয়ে আসার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা অনেকেই জানেন, এনআইএ যখন দিল্লি কোর্টে নিয়ে যায়, মুম্বাই কোর্টে নিয়ে যায়, আমরা বারবার বলি জেলায় এমন কোর্ট করার কথা বা রাজ্যে এমন কোর্ট করার কথা যেখানে তাদের প্রসিডিংস চলতে পারে। আসামে গিয়ে প্রসিডিংস করা হবে, বাড়ির লোকের পক্ষে কষ্ট, উকিল দেওয়া অসুবিধা, সমস্ত কিছুর জন্য রাজ্য সরকারকেই এই মুহূর্তে ভূমিকা নিয়ে তাকে বহরমপুরের জজ কোর্টে নিয়ে আসার, কেস চালানোর প্রসিডিংস করতে হবে, এই আমাদের দাবি। ধন্যবাদ আনতে এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষে সম্পাদক রাহুল চক্রবর্তী এবং সভাপতি হামিদ সরকার। ধন্যবাদ। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। একটু পরিচয় করিয়ে দিই, এক সেকেন্ড। উনি হচ্ছেন এপিডিআর জেলা কমিটির সভাপতি হামিদ সরকার, উনি হচ্ছেন সহসভাপতি নিরঞ্জন চক্রবর্তী, উনি হচ্ছেন সহ সম্পাদক পলাশ সরকার, আর ইনারা দুজন হচ্ছে একজন মিনারুলের আম্মা, একজন আব্বাসের আম্মা। হ্যাঁ বলুন। দেখুন, এটা আমাদের কাছে খুব স্পষ্ট। আজকে মুসলিম বিরোধী একটা বড় হিস্টেরিয়া তৈরি করা হচ্ছে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে, গোটা জেলা জুড়ে, এবং মুসলিম অধ্যুষিত জেলা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ অধ্যুষিত জেলা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, যেখানে বহু উত্থান হয়েছে, বহু পতন হয়েছে, বহু লড়াই হয়েছে। সাম্প্রতিককালে এনআরসি বিরোধী লড়াইয়ে মুর্শিদাবাদের একটা বিরাট জায়গা ছিল, যেখানে মোদি বাধ্য হয়েছিল বলতে যে এখানকার সবাই লুঙ্গি বাহিনী। তারপর মুর্শিদাবাদে একের পর এক বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পলিসির বিরুদ্ধে মুর্শিদাবাদের মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করেছে। এই মুর্শিদাবাদের কে এই মুহূর্তে এবং রাজ্যকে, এই যে বাঙালি, এই বাঙালিকে গ্রাস করতে চাইছে এই সমস্ত পলিসির মধ্যে দিয়ে। এটা আমাদের অনুধাবন, এবং একটা গণহিস্টেরিয়া তৈরি করতে চাইছে মুসলিম বিরোধী। এই ব্যাপারটা আমরা লক্ষ্য করছি, এর পিছনে একটা গভীর চক্রান্ত আছে। চক্রান্তটা হচ্ছে যে কিছুদিন আগে বহরমপুর শহরে এখানকার যে এমএলএ, তার নেতৃত্বে একটা মিছিল হয় এবং তারা দাবি করে মুর্শিদাবাদ, মালদা এবং ঝাড়খণ্ডের একটা অংশ নিয়ে এখানে কেন্দ্রীয় একটা করতে হবে, কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসাবে এটা ঘোষণা করতে হবে, এই দাবি তারা করে। কারণ এই অঞ্চলগুলো হচ্ছে, এই জেলাগুলো হচ্ছে সবই সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এই জেলাকে তারা চাইছে জেলাগুলোকে কেন্দ্রের অধীনে নিয়ে যেতে। এর পিছনে উদ্দেশ্য সংখ্যালঘু এবং সংখ্যাগুরু, এই সংখ্যাগুরুদের সংগঠিত করা এবং সংখ্যালঘুদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা। আমরা এই তদন্ত করতে গিয়ে দেখেছি যে প্রথমে আমাদের সামনে পাশের বাড়ির লোকগুলো কথা বলতে চাইছিল না, ভয়ে। তাদের মধ্যে এত আতঙ্ক যে আমরা গিয়েছি মনে করছে যে আমরা পুলিশের লোক বা তাদের বিরোধী লোক। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি, ইতিপূর্বেও আমরা অনেক তদন্ত করেছি, দমকল, রানীনগর, তারপরে জলঙ্গি, এই সমস্ত জায়গা থেকেও তারা তুলে নিয়ে গেছে, তারা এখনো তিহার জেলে আছে। তো এই ঘটনাগুলোর পেছনে যে উদ্দেশ্য সেটা হচ্ছে এইটাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করতে হবে, এখানে জঙ্গি চাষ হয়। এই পরিবেশ তৈরি করার জন্যে এই সমস্ত জায়গায় এই সমস্ত যুবকগুলোকে ধরে নিয়ে গিয়ে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, বোঝানোর চেষ্টা হচ্ছে কেন্দ্রকে যে এখানে সত্যি সত্যি একটা জঙ্গির কারবার চলছে এবং সেইটাকে তারা চেষ্টা করছে যে এই পরিবেশটা যাতে গঠিত হয়। ফলে এর পিছনের উদ্দেশ্য আপনাদের বুঝতে, আমাদের যেমন অসুবিধা নেই, আপনারাও বুঝতে পারছেন আশা করি, যে
এখানে যে ষড়যন্ত্রটা, সেই ষড়যন্ত্রটা গভীর ষড়যন্ত্র। মাদ্রাসা যে পরিকাঠামো সেটা তো ধীরে ধীরে তারা ভেঙে পড়বে। মুর্শিদাবাদের বিভিন্ন যে মাদ্রাসা, শুধু মুর্শিদাবাদ না, গোটা ভারতবর্ষেই একটা পরিকল্পনা করা হচ্ছে যে মুসলিম কৃষ্টি সংস্কৃতি যেখানে যেভাবে গড়ে উঠেছে সেইগুলোকে আস্তে আস্তে তাদের অ্যাবলিশ করে দেওয়া। অ্যাবলিশ করে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে, বিগত দিনে আমরা ইতিহাস দেখেছি যে এখানে যে অশোকের আমলে বৌদ্ধ সংস্কৃতি গড়ে উঠেছিল, সেই সংস্কৃতিকে যেভাবে আজকে বিলুপ্তি ঘটানো হয়েছে, সেই প্রক্রিয়া শুরু করেছে যে মুসলিম কৃষ্টি কালচারকে মাদ্রাসা, মসজিদ, তারপরে কবরস্থান, যে সমস্ত দরগা, এই বিষয়গুলোকে তারা অ্যাবলিস্ট করে দিয়ে সংখ্যাগুরুদের একটা কৃষ্টি সংস্কৃতির চালু করা, এইটা মূল লক্ষ্যে তারা নেমেছে। সুতরাং বিভিন্ন জায়গাতে এটা হবে, করছে তারা। আপনারা এর আগেও আমরা দেখেছিলাম খাগড়াগড় নিয়ে বা মুর্শিদাবাদে 2022-এ 11 জনকে গ্রেফতার করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে সুড়ঙ্গ তৈরি করা হয়েছে। এই যে বারবার আমরা দেখেছি যা যা মিডিয়ায় এসেছে বাস্তবতার সঙ্গে 99% কোনো মিল নেই। যে মিডিয়া বারবার বলছে যা ঘটনা ঘটছে সেই ঘটনার সঙ্গে বারবার মাদ্রাসাকে জুড়ে দিচ্ছে। এই যে মানে এসটিএফ বা যারা প্রশাসনের আধিকারিক রয়েছে তারা যা প্রেস রিলিজ না করছে, তারা যা প্রেস বিবৃতি না দিচ্ছে, তার থেকে বেশি যে মিডিয়া প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এইটা নিয়ে কি বলবেন? দেখুন, আপনারা যদি ভুলে না যান, 2006 কি 7 সালে, এক্সাক্ট সালটা, বুদ্ধ ভট্টাচার্য বামফ্রন্ট সরকার শাখার সময় একটা মুক্তি করে যে সমস্ত মাদ্রাসাগুলোতে জঙ্গির চাষ হচ্ছে। আপনারা নিশ্চয়ই এটা ভুলে যাননি, এবং এইটা আপনারা ভুলে যাননি, একদম ঠিক কথা বলেছে যে ডোমকল জলঙ্গিকে কেন্দ্র করে 12 জনকে এনআইএ তুলে নিয়ে গেল, যারা সবাই এলাকায়, আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করে দেখলাম, এলাকার মানুষের বক্তব্য হচ্ছে সকলেই সাধারণ মানুষ। এই যে মিডিয়া সেই সময়তেও বুদ্ধ ভট্টাচার্য বলার পর গোটা মিডিয়া ছয়লাভ হতে শুরু করে, বামফ্রন্ট সরকার চলে যায়, তারপর রাজ্যে তৃণমূল সরকার আসে, কেন্দ্রে ইউএপি সরকারের বদলে বিজেপি সরকার আসে। বিজেপি সরকার আসার পর এই যে চাপিয়ে দেওয়া প্রবণতা ক্রমশ বাড়তে থাকে। মিডিয়া, আসলে আপনাকে বুঝতে হবে এই মিডিয়াগুলো প্রত্যেকটাই কন্ট্রোলড মিডিয়া বাই সাম কর্পোরেটস। যে মিডিয়া চায়, যে সরকার, যে কর্পোরেটের ইন্টারেস্টে যেন তেন প্রকারে এলাকার সম্পত্তিকে লুট করবার জন্য একটা সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিঘ্ন করা যায়, তাহলে এলাকার ব্যাপক সম্পত্তি লুট করা যাবে, যেভাবে আজকে ওয়াকফ সম্পত্তিকেও লুট করার জন্য কর্পোরেটের ইন্টারেস্টে ব্যবস্থা করছে। আপনারা জানেন আদিবাসীদের জল জঙ্গল জমি কর্পোরেটের ইন্টারেস্টে নেওয়া হয়। এইটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ান স্টেটের এবং স্টেট প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি সরকারের পরিকল্পনা। আপনারা একটু অবাক হয়ে দেখছেন না, যে সরকার, রাজ্য সরকারের নেতা নেত্রীরা কন্টিনিউ বিজেপি বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে থাকে, সেই রাজ্য সরকারের এলাকার মিনারুলের এলাকায় একটা পঞ্চায়েত আছে, আব্বাসের এলাকায় একটা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানকার লোকসভা নেতা আছে, সেখানকার বিধানসভা নেতা আছে, তাদের কোনো বিষয়ে কোনো সে নেই। এবং এই যে লোকগুলোকে ধরে নিয়ে গেল, এলাকায় কোনো রকম প্রশাসনিক ব্যবস্থা আছে বলেই তো আমাদের মনে হচ্ছে না। তো এই অবস্থায় ভারত রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গভর্নমেন্ট আজকে চাইছে যে যেন তেন প্রকারেণ একটা হিন্দু মুসলিমের সমস্যা তৈরি করতে। আপনারা বাংলাদেশকে দিয়ে এটা ভালো বুঝতে পারবেন না। বাংলাদেশের যে প্রচুর পরিমাণে তথ্য আমাদের সামনে দেওয়া হচ্ছিল, আমরা জানতে পারলাম যে প্রচুর ভুল তথ্য পরিবেশন হচ্ছে, এবং এই ভুল তথ্য পরিবেশন এমন একটা পর্যায়ে গেল যে বাংলাদেশকে ঘিরে মুসলিমদের বিরুদ্ধে একটা গণ হিস্টেরিয়া তৈরি হলো বেঙ্গলে। আমরা দেখলাম বিভিন্ন মিছিল মিটিংয়ে বন্যা বয়ে যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে এটা আমাদের কাছে খুব স্পষ্ট মনে হচ্ছে যে এই মুহূর্তে
ইন্ডিয়ান স্টেট এবং স্টেট রিলেটেড প্রত্যেকটি এজেন্সি একটা সমস্যা তৈরি করতে চাইছে হিন্দু এবং মুসলিমের মধ্যে। বেলডাঙ্গাও তার বড় প্রমাণ। ওবিসি রিলেটেড আপনারা জানেন, ওবিসি রিলেটেড খারিজ করে দিয়েছে এই 2010-12। ওয়াকফ সম্পত্তিকে দখল করার জন্য যে বিল এনেছে, সেই বিলের মধ্যে পরিষ্কারভাবে মুসলিমদের ধর্মচর্চার রাইটসটাকেই কেড়ে নেওয়া হচ্ছে। এই সমস্তটা দিয়েই কিন্তু একটা সাম্প্রদায়িক বিভাজনকারী রাজনীতিকে প্রয়োগ করার চেষ্টা করছে মিডিয়ার মধ্যে। আমরাও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছি। এক শ্রেণীর সাংবাদিক যারা একটা প্রোপাগান্ডা চালাচ্ছে বলা যেতে পারে। আপনারা যেটা দেখলাম, তারা বলছেন, একদম মার্কিং করে বলছেন, মালদা মুর্শিদাবাদের সমস্ত মাদ্রাসাগুলিতে রীতিমতো, বিশেষ করে জানেন, তাহলে আরএসএস এর মতাবলম্বী চেতনা যাতে সৈনিক স্কুলকে ডেভেলপ করা যায় সেটা চেষ্টা করা হলো। ঠিক এই অভাবেই যে কিছু তকমা দেওয়া হচ্ছে মুসলিমদের যে সংস্কৃতির সাথে যেগুলো যুক্ত, এই জন্যই এই জঙ্গি তকমা দেওয়া হচ্ছে, জঙ্গি শেখানো হচ্ছে, এই তকমাটা দেওয়া হচ্ছে বিভিন্ন মাদ্রাসাকে। এর বিরোধে কিন্তু আপনি শুধু তকমা দেওয়া না, এর বিরুদ্ধে একটা মাদ্রাসার ছাত্র, যুব, এলাকার মানুষ সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর বিরুদ্ধে যদি রুখে না দাঁড়াতে পারে, তাহলে কিন্তু মুসলিম যে কৃষ্টি সংস্কৃতির ওপর দাঁড়িয়ে এই গোটা মুর্শিদাবাদ রচিত হয়েছে, সে কৃষ্টি সংস্কৃতি ধাক্কা খেতে থাকবে। একদম 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 ঠিক। এটা বাংলাদেশ যবে থেকে হতে শুরু করলো, তবে থেকেই মুর্শিদাবাদকে টার্গেট করে নেওয়া হলো, মালদাকে টার্গেট করে নেওয়া হলো। শুভেন্দু অধিকারী বলছেন, পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে, এই সরকারটা হচ্ছে পুরো জঙ্গিদের সরকার। বিশেষ করে মালদা মুর্শিদাবাদের উদাহরণ টেনেই বললেন, বলছে পুরো সরকারটাই হচ্ছে জঙ্গিদের সরকার। কি বলবেন? এক ধরনের মিডিয়া, বিশেষ করে হলুদ মিডিয়া যাদেরকে আমরা বলি, গদি মিডিয়া কোনো জায়গায় তারা ক্রিয়েটেড এই সমস্ত বিষয়গুলো করছেন। ওই যে আপনি প্রশ্ন করলেন একটি, যে ওখানে সুড়ঙ্গ করেছে, আমরা তদন্তে গিয়ে দেখেছি যেটা বাথরুম করার জন্যে তার দেওয়ালটাকে ফুটো করে তার চেম্বারে নিয়ে গেছে, সেফটি ট্যাঙ্ক। আমরা ছবি সহ সেটা সাংবাদিকদের আমরা দিয়েছি। এসবগুলো একটা ঘরে তারা গ্রিল ফ্যাক্টরি করেছে, গ্রিল তৈরি করে সেটাকে দেখাচ্ছে ছবি করে, যে এটা হচ্ছে মেশিন তৈরি করা হয়, এখানে বন্দুক তৈরি করা হয়, এটা হয়। খাগড়া ঘরের কথাও আমরা তদন্ত করে দেখেছি। বেলডাঙ্গাতে যে লোকটিকে মানে দেখাচ্ছে টিভিতে দেখাচ্ছে, টিভিটার সামনে আছে টেবিলের এইরকম একটা টেবিল, সেই লোকটির 3 ফুট বাই 11 ফুটের একটা ঘর, 3 ফুট চওড়া একটা বারান্দাতে সে একেবারে কি বলবো, মেয়েদের বোরখা তৈরি করে, সেই বোরখা তৈরি করার জন্য একটা এরিয়ে সে ব্যবসা করে। টিভিতে দেখাচ্ছে, আমরা দাঁড়িয়েছি অনেকেই, কলকাতা থেকে এসেছেন তদন্তে, সেই ভদ্রলোকের মুখে একটা কাপড় দিয়েছে, দিয়ে সামনে টেবিলের উপরে প্রচুর অস্ত্র দিয়ে তাকে দিল্লি নিয়ে যাচ্ছে বলে টিভিতে দেখাচ্ছে। আর আমরা সেই ভদ্রলোকে যার নামে এই প্রচারগুলো হচ্ছে তার সঙ্গে কথা বলছি। আর কি বলার আছে? ভাবুন এই বিষয়গুলো কেন করছে। উদ্দেশ্য একটাই, যে সংখ্যালঘু জেলাটাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, মুসলিমদেরকে জঙ্গি বানানোর একটা পরিকল্পনা হচ্ছে। সর্বত্র একই জিনিস, এই কাজগুলো একটা গদি মিডিয়া এটাকে তোলা হচ্ছে, কোথাও একটা বোতাম টিপে দিচ্ছে এই কাজটা করতে হবে, তারাই প্রচারটা করে যাচ্ছে। সলুয়া মাদ্রাসাকে ছবি দেখাচ্ছে, তারাই সেখানে এই সাংবাদিক সামনে তারা বক্তব্য রাখছেন। অথচ সেই মাদ্রাসাটা হচ্ছে যেখানে এ পড়ায় আব্বাস, তার থেকে 6 কিলোমিটার দূরে, সেইখানকার মাদ্রাসা তুলে তার নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এখানে জঙ্গি কারবার করা হয়, জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। এর পিছনে উদ্দেশ্যটা তো বুঝতে কোনো অসুবিধা হয় না। একটাই লক্ষ্য হচ্ছে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করো, সংখ্যাগুরুর মধ্যে এদের সম্পর্কে একটা খারাপ ধারণা সৃষ্টি করে দাও, এবং বাংলাদেশের এই পরিবেশটাকে কাজে লাগিয়ে এখানে একটা দাঙ্গা তৈরি করা হোক, এবং যাতে
এখানকার সংখ্যাগুরু যারা, তারা যাতে সংগঠিত হতে পারে সংখ্যালঘুর বিরুদ্ধে এবং তাদের উদ্দেশ্য সফল হয়, এই কাজটা করার এই পরিকল্পনাগুলো তারা করছে। আমরা এর নিন্দা করি। আমরা এই ধরনের ঘটনাগুলো যেখানে যেখানে হয়েছে তার তদন্ত করে আমরা মানুষের সামনে চেষ্টা করব সেটা তুলে ধরা বিকল্প হিসাবে। আশা করি আপনাদের সহযোগিতা আমরা পাবো, সত্যি কথাটা যাতে প্রচার হয়। আমরা এর আগে দেখেছি যে অনেকে এরকম কখনো জঙ্গি সন্দেহ ধরা হয়েছে, সন্ত্রাসবাদী সন্দেহ ধরা হয়েছে, 10 বছর 15 বছর 12 বছর 17 বছর পর তারা বেকসুর খালাস পেয়েছেন। এই যে আবারও ধরা হয়েছে এবং যখন পুলিশ বা প্রশাসনিক যে আধিকারিক আসামের যে এসটিএফ এর যারা যিনি ডিজিপি অ্যাডিশনাল ডিজিপি তিনি যে প্রেস কনফারেন্স করেছেন, প্রেস কনফারেন্সে কোথাও বলেনি যে তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে, আর্মস পাওয়া গেছে বা তাদের যে কারণে জঙ্গি সন্দেহ করেছে যে এই কারণে যে কারণকে কোনো কারণ দিয়ে তাদেরকে ধরা হয়েছে এরকম কিছু বলেওনি, বারবার এই যে ধরা হচ্ছে, তারপরে ধরার পরে তাদেরকে তদন্ত করছে 15 বছর 20 বছর পরে বেকসুর খালাস পাচ্ছে, এর শেষ কোথায়? এটাই তো সমস্যা। জলঙ্গিতে বাসের ওখানে মিলিটারিতে কাজ করতো রিয়াজউদ্দিন বলে না, তার স্ত্রী সহ তাদেরকে ধরে নিয়ে গেল। 10-11 বছর পর তারা ছাড়া পেল বেকসুর। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা মিলিটারি ক্যাম্পের যত সমস্ত কিছু তারা নকশা এবং তার তথ্য সংগ্রহ করে পাকিস্তানে পাচার করত। 10 বছর পর প্রমাণ হলো যে না, এইগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই যে 10 বছর তার চলে গেল, তার যে সংসার, তার যে অর্থনৈতিক আয় ব্যয় যা কিছু ছিল এবং তার জীবনটাই জেলখানায় চলে গেল। এই জন্যে এই যে পরিবেশ, আমরা বারবার এই কথাটাই বলছি যে এই এলাকা সম্পর্কে একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের এইটা হচ্ছে তার ফল। এই লোকগুলোকে অযথা ভোগাবে সাধারণ মানুষ। ওই যে মিনারুল বলে, সে একটা রুগী, সে অসুস্থ মানুষ, সে মানসিক চিকিৎসা করছে 20 সাল থেকে। সে রাত্রে ঘুমের ট্যাবলেট ছাড়া তার ঘুমানো যায় না। সে শারীরিক দিক থেকে তার হাই প্রেশার আছে, তার হার্টের অসুখ আছে। সেই লোকটি লেখাপড়া জানে না, একেবারে নিরক্ষর। দেখুন তার এতেও টিপ দিয়েছে, ওই যে তাকে যে অ্যারেস্ট মেমো দিয়েছে তাতেও টিপ দিয়েছে। সেই লোকটিকে জঙ্গিতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ভাবুন, আমাদেরই তো প্রশ্ন যে পিছনে আমাদের যে সরকার, আমরা তো ভারতের নাগরিক, দেশের মানুষ, সে যেই হোক না কেন, সে সংখ্যাগুরু হোক আর সংখ্যালঘু হোক, সে তো দেশের নাগরিক, তার তো সম অধিকার আছে। সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে, সরকার এগিয়ে আসছে না। পশ্চিমবাংলার যে একটা দুর্নাম হচ্ছে, বলছে একদম মিডিয়া পরিষ্কার বলছে যে রাজ্য সরকারই একে প্রশ্রয় দিচ্ছে। তো রাজ্য সরকারের তো উচিত এই লোকগুলোর তদন্ত করে যদি সত্যি করতো তো তারাই তো ধরতে পারতো। তাদেরও তো সমস্ত সংস্থা আছে, সিআইডি আছে, ডিআইবি আছে, সব এগুলো তো আছে, তারা তো এগুলো করতে পারতো। কিন্তু দেখা যাচ্ছে দিল্লি পুলিশ নাকি বলছে আসামকে, আর এরা বলছে আমরা সাপ্লাই দিচ্ছি। যোগাযোগটা কোথায়? কেন্দ্র, রাজ্য, আসাম নিজেরা ধরলে নিজেদের বিরুদ্ধে সরাসরি যাবে, তাই আসামকে দিয়ে ধরা। এই বিষয়গুলোকে একটা জায়গায় আমরা যদি কনক্লুশন করি, আমরা যদি সমস্তকে মিলিয়ে একটা জায়গায় নিয়ে আসি, তাহলে কি দেখব যে একটা সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে। এর থেকে পরিত্রাণ পেতে গেলে কোন পথে যেতে হবে, মানুষকে আগে ঠিক করতে হবে কোন পথে যাবে। আমরা দেখেছি যে মুর্শিদাবাদে ইতিপূর্বে অনেকজনকে ধরা হয়েছে, অনেকজন নির্দোষ প্রমাণিত হয়েছে। জ্বলন্ত উদাহরণ আব্দুল রাসাবি, 20 বছর পর তিনি কলকাতা ব্যাংকের কোর্ট থেকে নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। এই যে একটা ধারাবাহিকতা চলছে, একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেখানে দেখা গেছে এই যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে, বিশেষ করে এনআইএ, মাত্র 2% কেস সে সফলতা লাভ করেছে এবং 98% এনআইএর কেস ফলস হিসাবে বিবেচিত হয়েছে। এক্ষেত্রে যেগুলো মানবাধিকার সংগঠন রয়েছে বা যে সমাজ এর মানে গ্রাসিত হচ্ছে, তাদের এর মধ্যে কি করা উচিত বলে মনে করছে? দেখুন, এটা একটা স্পষ্ট যে এনআইএর 98% কেস ফলস বলে বিবেচিত হচ্ছে। এটা সমস্ত জায়গায়, এই কিছুদিন আগে ভীমা কোরেগাঁও কেসে যা হলো সেটাও আমাদের একই ঘটনা দেখলাম। তো এই ক্ষেত্রে যারা মানবাধিকার সংগঠন আমাদের মতো, সেই সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে
বিচার ব্যবস্থাকে নকিং করা। কারণ আপনাদের এটা বুঝতে হবে, এই মুহূর্তে ভারতবর্ষের বিচার ব্যবস্থা কিন্তু খুব সংকটময় অবস্থায় আছে। কিরকম সংকটময় অবস্থায়? বিচার ব্যবস্থা রাজনৈতিকভাবে কুক্ষিগত হচ্ছে, যেখানে ব্যাপক 70% যে জাজ নেই, সেখানে আমরা দেখছি যে জাজ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস গণেশ পুজো করছে, তাকে নাকি স্বপ্নাদেশ দিয়েছিল রাম মন্দির বাবরি মসজিদ রায় দেওয়ার জন্য। এই যে একটা ভয়ঙ্কর সিচুয়েশনে বিচার ব্যবস্থাটা দাঁড়িয়ে গেছে, আমাদের মানবাধিকার সংগঠনগুলোর একটা বড় নকিং বিচার ব্যবস্থার এই প্রক্রিয়ার বিরুদ্ধে সমালোচনা করা, প্রতিবাদ করা এবং রাস্তায় সম্মিলিত মানুষকে নিয়ে নামা। বলছিলাম মিনারুলকে আব্বাসের মাধ্যমে শিক্ষক নিরক্ষর বলছেন আপনারা, শিক্ষকতা কিভাবে করবে এটা না এখানে যেটা প্রশ্ন উঠছে যে মাদ্রাসা আব্বাসের সঙ্গে মাদ্রাসার যে কর্তৃপক্ষের কি বক্তব্য, তাদের মধ্যে কি আছেন? মাদ্রাসা আপনারা ভুল বলছেন, যে প্রথমত হচ্ছে আব্বাসের যে মাদ্রাসা দেখানো হচ্ছিল সেটা হচ্ছে সালুয়া মাদ্রাসা। সেই সালুয়া মাদ্রাসার সাথে যুক্ত এখানে কিছু মানুষজন মাদ্রাসা থেকে এসেছেন, আপনারা তাকে কিছু প্রশ্ন করলে সেই উত্তর দিতে পারবে। আচ্ছা, দ্বিতীয়ত আর একটা কথা যেটা আমি বলি, এখানে স্পষ্টভাবে আমি আপনাদের দেখাই, মিনারুল আঙুলের ছাপ দিয়েছে, মিনারুলের আঙুলের ছাপ, ঠিক আছে? মিনারুলের কোনো সই নেই, মিনারুল নিরক্ষর ছিল, পড়াশোনা জানতো না, সই করতে পারতো না, মাদ্রাসা শিক্ষক হওয়া তো দূরের কথা। 2026-কে কি টার্গেট করে এই সব ইস্যু তৈরি করা হচ্ছে? ইট মে বি, এটা আমাদেরও মনে হয়েছে। এই মুহূর্তে 2024 পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে একটা বড় টার্গেটেড ইয়ার, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যকে দখল করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার তার সমস্ত উইপেনগুলো ছেড়েছে। এই উইপেনগুলো দিয়ে সে পশ্চিমবঙ্গের রাজ্যকে দখল করতে চাইছে। এই সময়ে 2026কে ঘিরে পশ্চিমবঙ্গের মানুষের অধিকার, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অধিকার, ডাউন ট্রডেন পিপল, মুসলিম, আদিবাসী, দলিত, এই সমস্ত মানুষের ওপর অধিকারের ওপর একটা বড় নিপীড়ন সামনে নামতে চলেছে বলে আমাদের বিশ্বাস, আমাদের এটা মনে হচ্ছে। কিছু ঘটনার জন্য দেখা যায় যে বেলডাঙ্গার ঘটনা, একটা দাঙ্গার মধ্যে নারাজি হয়, এবং পাশাপাশি বহরমপুরের পূর্বে যদি কিছু ঘটনা দেখা যায় যে অস্ত্র ট্রেনিং হয়েছিল কাশিমবাজারে, তো পাশাপাশি যখন দেখা যাচ্ছে অস্ত্র প্রশিক্ষণ হয় এই মুর্শিদাবাদ জেলা, তখন হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে, তখন এই প্রশ্নটা উঠে না কেন? এই বিষয়ে আপনাদের কি অভিজ্ঞতা? দেখুন, আমাদের একটা অভিজ্ঞতা আছে, বেলডাঙ্গায় আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করি, ফ্যাক্ট ফাইন্ডিং এর মধ্যে দিয়ে দেখা যায় যে বেলডাঙ্গায় ওই কি বলে লাইটিংকে কেন্দ্র করে যা হয়েছিল সেটা থেমে যাওয়ার পরও আবার রেকর্ডিং হয়, সেটা হচ্ছে রাত 10টা থেকে, এবং ওইখানে কিন্তু নির্দিষ্টভাবে 4 জন মুসলিম ছেলেকে মারা হয়। শুধু বেলডাঙ্গার ঘটনাই নয়, আমরা ঝাউতলা সম্ভবত জায়গাটা একটা সরস্বতী ঠাকুরের পুজো নিয়ে সেখানে নওদার ঝাউখলাতে একটা ঝঞ্ঝাট হয়েছিল, তখনও আমরা খবর পেয়েছিলাম, নিজের চোখে কখনো দেখেনি, যে সেই সব জায়গাতে নাকি আরএসএস এর একটা প্রশিক্ষণ চলে। এবং 1985-86 সালে কার্তিক মহারাজ, বাদল মহারাজ বেলডাঙ্গায় আশ্রমিক হিসাবে কাজ করতে এসছে। ওখানে অনেকেরই প্রশ্ন, আমরা এই ফ্যাক্ট ফাইন্ডিং বেলডাঙ্গা করতে গিয়ে দেখেছিলাম যে কার্তিক মহারাজ, বাদল মহারাজের একটা কোথাও যেন এই সমস্ত কিছুর সাথে যোগ আছে, এবং পরিষ্কারভাবে এটা তো তদন্তেই উঠে এলো, পুলিশও তারপর অ্যারেস্ট করলো, এবং সেই অ্যারেস্টে তার সমস্ত রিপোর্টে কিন্তু সে কার্তিক মহারাজের, যাকে সে অ্যারেস্ট করলো সায়ন হালদার, কার্তিক মহারাজের সাথে যুক্ত এবং সে আরএসএস এর সক্রিয় মেম্বার, এটা আমরা জানি। এখানে বহরমপুর কাশিমবাজারে কোনো অস্ত্র শিক্ষা হয়, এটা আমরা লোকমুখে শুনি, কিন্তু আমাদের নিজে চোখে অস্ত্র শিক্ষা দেখিনি। কিন্তু আমরা কখন দেখতে পাই, রাম মন্দিরকে ঘিরে যখন মিছিল হয়, রামের নামে যখন মিছিল হয়, সেই মিছিলে যখন ব্যাপক পরিমাণে হাতিয়ার নিয়ে, লোকাল হাতিয়ার নিয়ে, বড় বড় সোর্ড নিয়ে মিছিলে যুক্ত হয়, জয় শ্রীরাম স্লোগান দিয়ে, তখন আমরা দেখতে পাই যে তার কি
মানে এলাকার মানুষকে সন্ত্রস্ত করার তার কি চেহারা, এইগুলো দেখে নিয়ে আমাদের একটা বলতে পারেন অবজারভেশন যে এই মুহূর্তে মুর্শিদাবাদে একটা সাম্প্রদায়িক সমস্যা তৈরি করার প্রচন্ড চেষ্টা করা হচ্ছে। স্টেশনে দুই অমুসলিম যুবককে অ্যারেস্ট হয়েছে বোমা রাখার অভিযোগে, কোথাও কি ছেড়ে দেওয়া এই বিষয়টা কিভাবে? দেখুন, এই বিষয়টা আমাদের কোনো ফ্যাক্ট ফাইন্ডিং নেই। এই মুহূর্তে কিছু ছেলে বোমা রেখেছে, তাদের ছেলেগুলো সম্পর্কে আমিও দেখলাম, পড়লাম। তাদের বিরুদ্ধে তাদের তদন্তের আওতায় নিয়ে আসা, তার মাথাকে বের করা। পুলিশ যেটুকু তদন্ত করেছে বলছে ওটা নাকি বেসিক্যালি বোমাই ছিল না এবং তারা নাকি ড্রিঙ্ক করেছিল। এই সমস্তটা নিয়ে খুব কনফিউশনের মধ্যে নিয়ে আমরা আছি। তবে এটা ঠিক, এটা আমাদের কাছে একটা স্পষ্ট চেহারা যে আমরা জানি সাকিব মহারাজের কথা, আমরা জানি হাতরাসের কথা, আমরা জানি যারা ধর্ষণ করছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আমরা দেখছি এটা চোখের সামনে। আমরা জানি কিভাবে ক্লিন চিট পেয়ে যেতে পারে গুজরাটের এই ব্যাপক পরিমাণ বড় দাঙ্গাকারীরা। এই অবস্থায় দাঁড়িয়ে এই সন্দেহটার বাতাবরণ তো আমাদের মধ্যে থাকবেই, মানুষের মধ্যে থাকবে যে কোনোভাবেই ছেড়ে দেওয়া হচ্ছে একটা নির্দিষ্ট কমিউনিটির কিছু লোককে, সে দোষী হলেও। আর এটা হচ্ছে এনাদের ক্ষেত্রে আইনি সুবিধা কি আছে? আমরা জানি ইউএসএতে আইনি সমস্যাটা বিশাল বড় সমস্যা হয়, কারণ জামিন করানো খুব সমস্যা। দেখুন, ইনারা কিছু এখানকার বহরমপুরের দুজন লয়ারের সাথে যোগাযোগ করেছে, দুটো ফ্যামিলি। ইনারা চাইছেন যে এই লয়ারের মাধ্যমে আসামে যোগাযোগ করতে, কিন্তু সেটা প্রায় দুঃসাধ্য। এটার একটা অভিজ্ঞতা আমাদের আছে এই এনআইয়ের কেসে। যখন এনআইয়ের 12 জনকে তুললো, ওই দিল্লি এনআইয়ের যে কোর্ট, সেই কোর্টে গিয়ে যোগাযোগ করে তাকে এখানকার উকিল গিয়ে তার সাথে কমিউনিকেশন করে তাদেরকে জামিনের জন্য প্লিড করা, সেটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তখনও ওখানেও কিন্তু ওখানকারই লয়ার জামিনের জন্য প্লিড করছে। তো এখানেও আমরা চাইছি যে এই যে আইনি সহায়তা যতটুকু দেওয়ার দরকার, এই দেওয়ার দরকারে রাজ্য সরকার একটা বড় ইনিশিয়েটিভ নিক। তার কারণ ইনারা হচ্ছে রাজ্যের নাগরিক, ইনাদের ভোটার কার্ড, আধার কার্ড, নির্বাচন, রেশন সমস্ত কিছু রাজ্যের সাথে জড়িয়ে আছে, বাচ্চাদের স্কুলের পয়সা সব। তো রাজ্যের কোনো প্রশাসক কোনো ভূমিকাই নিচ্ছে না যে ইনাদের ক্ষেত্রে কোনো লয়ার ডেপুট করার ক্ষেত্রে। কারণ এই লয়ার ডেপুট যদি এইখান থেকে করতে হয় ইনাদের পক্ষে, সেটা প্রায় ইম্পসিবল ব্যাপার। আমরা সত্যি সত্যি আমরা ভাবতে পারছি না এর পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, ওনাদের সাথে একটু কথা বলুন আপনারা। কি চাইছেন আপনি আপনার ছেলের জন্য? আমার ছেলের জন্য আমি ছাড় চাইছি, যে কিভাবে জামিন হবে, কিভাবে বাড়ি আসবে, কোথায় আছে কি না। সরকারের কাছে কি চাইছেন? সরকারের কাছে দাবি করছি যে আমার ছেলে কোথায় তুলিলে গেল, কোথায় আছে, খোঁজ খবর তো কিছু পাচ্ছি না আমরা। তো সরকারকে যাইতে চাইছি যে সরকার তদন্ত করে আমার ছেলেকে যেখান থেকেই হোক তো বাড়ি ফিরিয়ে দেখ, এটাই চাইছি সরকার। আপনার ছেলের নামে অভিযোগ, আপনার ছেলে নাকি জঙ্গি কার্যকলাপ করে, বোমা বন্দুক এসব তৈরি করে, এরকম কিছু দেখেছেন আপনি? কিচ্ছু দেখিনি। আমার ছেলে ওই ছেলেপিলি প্রাইভেট পড়াইতো, আর ছেলে নামাজ পড়ে নিজে। তোমরা কোথাও খবর এলে নামাজটা পড়িতে যায় শুক্রবার, তাছাড়া বাকি কাজ কিছু ছেলে করে না। আপনি কিছু বলতে চান মিনারুলের জন্য? হ্যাঁ, বলবো তো। একটু কাছে আসুন, বলুন তো। এগিয়ে আসুন। কি চাইছেন এখন আপনারা? আমরা এখন চাইছি আমার ছেলে ফিরিয়ে নিব। কি কারণে নিয়ে গেল আমার ছেলে? আমার ছেলে নির্দোষ, আমার কোনো দোষ নাই, কোনো কেস নাই,
আমার চোর নাই, মস্তান নাই, কিচ্ছু নাই। আমার ছেলে নামাজ পড়ে, মেশিন ছেড়ে ভাত খায়। আমার অসুখ ছেলে কোথাও যেতে পারে না। তাই আপনাদেরকে অনুরোধ জানাই যে আমার ছেলে কোথায় আছে আমাকে ফিরে দিন। কি করে কেস চালাবেন, কিভাবে? কি চালাবো, আমার কিচ্ছু নাই। আমরা যেতে পারবো? মেয়ে মানুষ, তার বাবা বুড়ো মানুষ, এর থেকে বুড়ো। আপনার ছেলে কতদিন থেকে অসুস্থ? ওই তো কাগজে লেখা আছে। আর কত বছর থেকে চিকিৎসা চালায়? চিকিৎসা মনে হয় 18 বছর থেকে। 18 বছর থেকে ডাক্তার দেখায়, মানে আমার ছেলে পড়ে গেছিল গাছ থেকে, ওষুধও খায়। ওষুধও খাই। মাথায় চোট লাগে, কি জানি কি হয়েছিল, গাছ থেকে জাম পাড়তে গিয়ে পড়ে গেছিল। তখন থেকে তখনই থেকেই যায় নার্ভের প্রবলেম। নার্ভের প্রবলেম, বুকের দোষ, প্রেসার হাই।